আমেজ এবং উদ্দীপনার সাথে এই ভোটে অংশগ্রহণ করবে বলেই বাংলাদেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনকে একটি সংঘাতমুখর নির্বাচন করার জন্য প্রয়াস চালাচ্ছে। আপনারা জেনে থাকবেন আজকে দুপুরের পরে কিছু আসরের পর কিছু নারী যারা সেই এলাকায় কার্যক্রমের জন্য ছিলেন তারা তো সেইখানে কিছু নারীকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী যারা আপনারা জানেন যে চাঁদাবাজির সাথে জড়িত যারা এ ধরনের একটি গোষ্ঠী নারীদেরকে নানা ধরনের হেনস্থা করার চেষ্টা করেছে। এরই প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের কিছু জনশক্তি এবং স্পেশালি এখানে কয়েকজন আছেন যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। এমন একজন আছেন যিনি জুলাই আন্দোলনে গুলি খেয়েছেন, তার বুকে এখনো গুলি আছে একটা। এরকম সহ অসংখ্য তরুণরা যখন সেখানে প্রতিবাদ জানায়, এই প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে সেখানে বিএনপি সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালায়, আতর্কিত হামলা চালায় এবং সেইখানে আশপাশ থেকে আসা সাধারণ মানুষদের উপরেও তারা নানা ধরনের নির্যাতন করে এবং সেখানে আমাদের কিছু জনশক্তিকে সেখানে আহত করা হয়। এবং এরই প্রেক্ষিতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা ইতিপূর্বে বাংলাদেশে নানা ধরনের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা এ ধরনের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, তারাই মূলত এ ধরনের হামলাগুলোর সাথে জড়িত বলে আমাদের কাছে খবর এসেছে। আমরা তাদের বিরুদ্ধে অচিরেই মামলা করব এবং সেখানে তারা আতর্কিত হামলা চালিয়ে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে আহত করেছে। কিছু ইসলামী ছাত্র শিবিরের কর্মী আহত হয়েছেন এবং জামাতে ইসলামের কিছু কর্মী আহত হয়েছেন সেখানে। এবং এর পরবর্তীতে স্থানীয় জনগণ যখন প্রতিরোধ গড়ে তোলে তখন এই সন্ত্রাসী গোষ্ঠী লেজ গুটিয়ে সেখান থেকে পালাইতে বাধ্য হয়। আমরা জুলাই আন্দোলনে যারা ছিলাম আমরা জানি যে আমরা একটি নতুন বাংলাদেশে বসবাস করছি, যে বাংলাদেশ হবে সত্য এবং সুন্দরের পক্ষে, যে বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো মাফিয়া থাকবে না, যেই বাংলাদেশে মানুষ তার ন্যায্য অধিকার বুঝে পাবে, যেই বাংলাদেশে কোনো নারী জুলুম বঞ্চনার শিকার হবে না। এ ধরনের একটি বাংলাদেশ যখন আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি তখন একটি দল এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছেন। আমরা ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সেখানে শক্ত প্রতিরোধ গড়ে তুললে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। আমরা বলতে চাই আগামীতে যদি কেউ এ ধরনের কার্যক্রম করতে আসে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে, এই আহ্বান আমরা জানাচ্ছি এবং সেই সাথে তাদেরকে তাদের সংযত আচরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলেই আমি আমার কথা শেষ করছি এবং আমরা অনতিবিলম্বে যারা হামলার সাথে জড়িত, যারা নারীদেরকে যারা হেনস্থার সাথে যারা জড়িত এবং যারা জুলাই যোদ্ধা সহ অসংখ্য মানুষকে আহত করেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার করার আহ্বান আমরা জানাচ্ছি। এবং তারা শুধু আহত করে নাই, তারা সেখানে কিছু যারা ওইখানে ছিলেন সাধারণ মানুষ যারা ভিডিও করেছেন তাদের মোবাইলও তারা চুরি করেছে। তো এই জন্য এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম অনতিবিলম্বে সংশ্লিষ্ট থানাকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি তারা যাতে অনতিবিলম্বে এ ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে যাতে অনতিবিলম্বে গ্রেফতার করা হয়। ভাই, একটা বিষয়, আপনারা কখন ঘটনার আসলে সূত্রপাত কি নিয়ে আপনারা এটা উল্লেখ করেননি, সূত্রপাতটা কেন হইলো এবং কারা স্পেসিফিক হামলা করলো, রাজনৈতিক দলের নাম কি? সেখানে মূলত কিছু নারী ছিলেন যারা সেখানে ছিলেন, তাদেরকে তারা হেনস্থা করেছিলেন এবং তারা আমরা জেনেছি যে তারা বিএনপির সাথে জড়িত। এ ধরনের একটি গোষ্ঠী যারা বিএনপির সাথে জড়িত তারাই মূলত এ ধরনের নারী নিপীড়নের সাথে জড়িত এবং এরপরে মূলত সেখানে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা ছুটে যায় এবং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের উপরেও হামলা করা হয় এবং পরবর্তীতে সেখানকার সাধারণ মানুষ সহ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। এখানে হামলার কারণ এখন সন্ত্রাসী গোষ্ঠীর তো আসলে কোনো কারণ লাগে না,
তারা যে কোনো একটা অজুহাতেই তারা কোনো একটা কিছু করে বসেন। তো আমাদের কাছে কোনো কারণ আসলে মনে হয় নাই, কিন্তু তারা যে হামলা চালিয়েছে এই হামলার আমরা প্রতিবাদ জানাচ্ছি। কয়জন আহত হলো? এখানে এখন পর্যন্ত 16 জন আহত। 16 জন আহত হয়েছে। সবাই কি নারী না? না, এখানে পুরুষরাই মূলত আহত হয়েছেন। নারীদেরকে একটা বাসায় বন্দী করার চেষ্টা করা হয়েছিল বলে আমরা শুনেছি। আশঙ্কাজনক অবস্থায় আছেন কিনা কেউ? জি, এখানে হচ্ছে কিছু সেনসিটিভ জায়গায়, বিশেষ করে আমরা বললাম যে একজন জুলাই যোদ্ধা আছেন যিনি জুলাই আন্দোলনে বুকে গুলি খেয়েছিলেন, তার এখনো একটা গুলি আছে। তো সেও মূলত এখানে আহত হয়েছে, কারেন্টে শক দেওয়া হয়েছে, এইভাবে নানাভাবে নির্যাতন করা হয়েছে, মাথায় শক দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আপনাদের যারা নেতাগুলো ছিল দিলাম তারা ওই বাসায় গিয়েছেন এবং তাদের কাছ থেকে নাম্বার চেয়েছেন এবং এনআইডি কার্ডের নাম্বারটা চেয়েছেন। এইটা কারণ কি তারা এনআইডি কার্ডের নাম্বার ব্যবহার আপনাদের কি করবে এটা জানতে চাই। বাংলাদেশে তো যে কেউ যে কারোর সাথে যে কারো কাছে যাইতে পারে, কথা বলতে পারে, তার সাথে নানা ধরনের ইনফরমেশন শেয়ার করতে পারে, এটা তো হতেই পারে যে কেউ, এটা তো কোনো অপরাধ না। কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠী এটাকেও মানে এ ধরনের কার্যক্রম তারা সহ্য করতে পারতেছে না। এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কি করা হবে এটা মানে অনেকে এখানে একজন মানুষ আর একজন মানুষের সাথে পরিচয় এবং তাদের সাথে কথাবার্তা, নানা ধরনের কার্যক্রম মানুষের থাকে, একটা সামাজিক আয়োজন এবং হচ্ছে সামাজিক মেলামেশা থেকে এটা হচ্ছে। ভাই যারা অভিযোগ করছে যে বিকাশ নাম্বার নাকি চাওয়া হয়েছিল, এটা কি সত্য? না না, এটা অভিযোগ করেছে। অভিযোগ তো অনেক কিছুই। সন্ত্রাসীদের তো কোনো অভিযোগ লাগে না। দেখেন, ওই আরেকটা বিষয় ভাই যদি অ্যাড করেন আর কি ভাই, মূলত ছাত্র শিবিরের কর্মীরা কিন্তু মসজিদে ছিলেন, শিবিরের কর্মী মসজিদের মধ্যে মারা হয়েছিল তার ভিতরে ঢুকে, এবং ঢোকার সময় আপনি দেখবেন এখানে যারা এসেছে তাদের পিঠের মধ্যে কাটা দাগ রয়েছে, ঘাড়ে কাটা দাগ রয়েছে, তারা আসলে লাঠি দিয়ে না, তারা ধারালো অস্ত্র দিয়ে মেরেছে। এবং শুধু তাই না, জায়গাটা হচ্ছে এমন মাথায় মারা, বারবার এই রোগীগুলো এখানে আছে, আপনারা অনেকে দেখেছেন যে টার্গেট করে মাথায় মারা হয়েছে, সেন্টি জায়গাতে মারা হয়েছে, এবং দুই একজন আমাদের রোগী খুব সিরিয়াস অবস্থা আছে এখানে। হ্যাঁ, তো দেখেন ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী ছিল, যারা ভিডিও করেছিল অন্যায়গুলো, এই প্রত্যেকটা মোবাইল থেকে নেওয়া হয়েছে। শুধু তাই না, মানি ব্যাগে টাকা পর্যন্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। তো এই মোবাইলগুলো তারা ফেরত দিলে দেখবেন সেখানে সব প্রমাণগুলো পাওয়া যাবে। থানা যদি আমাদেরকে সহযোগিতা করে মোবাইলগুলো নেওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা ফুটেজ আপনারা দেখবেন কারা জড়িত ছিল এখানে। বিএনপির কবির, বিএনপির নেতা মিলন সরাসরি এখানে লিড দিয়েছেন, এবং তাদের এখানে লাঠি সোটা সহ, অস্ত্র সহ, দেশীয় সবগুলো তারা এখানে ছিল, অর্থাৎ বিএনপি পরিকল্পিতভাবে কাজগুলো করছে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা মনে করতাম তারেক রহমান দেশে এসে হয়তো এগুলো বন্ধ হয়ে যাবে, তারেক রহমান দেশে আসার পর আরো এগুলো বেশি হচ্ছে। আমাদের উপরে নোয়াখালীতে হামলা চালানো হলো, তখনও মিডিয়া বলেছিলেন যে বিএনপি জামাত সংঘর্ষ হয়েছে। আজকে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে মসজিদে ঢুকে মারা হলো, সেখানে বলা হলো শিবির জামাত সংঘর্ষ নাকি এখানে হয়েছে। এই যে মিথ্যাচারগুলো সব জায়গায় চলছে, এগুলো সবার আগে বন্ধ করতে হবে। আর দ্বিতীয় বিষয়, নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী ভূমিকা রাখতে হবে, থানাকে ভূমিকা রাখতে হবে শক্তিশালী। না হলে সাধারণ ছাত্র জনতা যদি মাঠে নেমে প্রতিবাদ করে, পরিবেশ যদি ভিন্ন কিছু হয়, এই দায় বিএনপিকে নিতে হবে এবং সরকারকে কিন্তু বর্তমান নিতে হবে। এটা ইসলামী ছাত্র শিবির কখনো নিবে না। তা আমরা অনুরোধ করব, আমাদের কর্মীরা বেশ অসুস্থ, আপনারা আমাদের কর্মীদের জন্য দোয়া করবেন। আর স্পেসিফিকলি ভাবে বলবো যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ থেকে বিদায় হবে, ফ্যাসিবাদে কাদা উঠে যাবে, এই জন্য আমরা জুলাই বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের পরও আমাদেরকে এরকম ভাবে আহত হতে হবে। একজন মানুষ যদি নির্বাচনী কাজেও যায়, আমি বলি ধরেন সংবিধান একজন মানুষকে নির্বাচনী প্রচারণা করার জন্য, পাশাপাশি নির্বাচনী প্রার্থী হওয়ার জন্য সুযোগ দিয়েছে। যদি এই কাজও কেউ করতে চায় ব্যক্তিগতভাবে, কোনো মহিলা মানুষ কারোর কাছে, এখানে সরকার তো বাধা দিচ্ছেই না, তাহলে ব্যক্তিগতভাবে একটি দল কেমন করে বাধা দেয় সেখানে? তা আমাদের বিষয়গুলো হলো, আমরা ইতিমধ্যে ক্লিয়ার করেছি, ইসলামী ছাত্র শিবির সহিংসতা বিশ্বাসী না। আমরা লম্বা সময় ধরে ধৈর্য ধারণ করে যাচ্ছি। আপনারা নোয়াখালীতে দেখবেন আমাদের কোরআন তালিম প্রোগ্রামে হামলা করা হয়েছে, ঝিনাইদহে মহিলা জামাতের উপর হামলা করা হয়েছে, লক্ষ্মীপুরে হামলা করা হয়েছে, আজকে হামলা করা হলো, এর বিভিন্ন জায়গায় একাধিকবার হামলা করা হয়েছে। এরপর আমরা কোনো প্রতিবাদ করে নাই, কারণ আমরা কোনো সহিংসতা, কোনো মারামারির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা হোক এটা আমরা চাই না। কিন্তু বর্তমানে বিএনপি যে পথে হাঁটছে, তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান বলেন, এই প্ল্যানের অর্থ কি গণতন্ত্রহীনতা? এই প্ল্যানের অর্থ কি সাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া? এই প্ল্যানের অর্থ কি কর্মীদেরকে লেলিয়ে দিয়ে বিরোধী কোনো শক্তি যারা নির্বাচনী কাজ করে তাদের উপর হামলা করা, নিরীহ মহিলাদের উপর হামলা করা? তারেক রহমান প্ল্যান কিনা, তাকে ব্যাখ্যা করা দরকার। ইতিমধ্যে আরো দেখেছি বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রার্থীরা প্রার্থিতা করছেন তাদের বিএনপির আসনে ফ্রেমিং করা হয়। আমরা দেখেছি খালিদুজ্জামান ঢাকা 17 আসনে তার ডিগ্রি নিয়ে কথা বলা হচ্ছে, অথচ তিনি চমৎকার ডিগ্রি নিয়ে এসে চিকিৎসা ব্যবস্থা করেছেন বাংলাদেশ, এটা অন্য কারো হতে পারে, নাও থাকতে পারে। তারপর এগুলোকে ফ্রেমিং করা হচ্ছে। কাজে বিএনপিকে আমরা বলবো, আপনারা দয়া করে অপরাজনীতি বন্ধ করেন। এই মববাজি করে, ইসিকে ঘেরাও করে নির্বাচন পিছিয়ে দেওয়া, মানুষকে হেনস্থ করা, বড় বড় বক্তব্য দেওয়া, নারীদের উপর হামলা করা,
এগুলো বন্ধ করে সুপথে ফিরে আসেন, নাহলে আগামী জাতীয় নির্বাচনে তরুণ ছাত্র সমাজ মোট বেসিক্যালি 4 কোটি ভোটার আপনাদের বিরুদ্ধে অবশ্যই ভালো একটা উদ্যোগ নেবে। ভোটের মাঠে আপনার উপযুক্ত জবাব পাবেন, দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমরা তো একটু দেরিতে আসছি, তা একটু যদি বলেন যে আমরা আসলে এখানে খবর কালেক্ট করে নিয়ে এসেছি কিছু। বিএনপির পক্ষ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে নির্বাচনী প্রচারণা করার জন্য মহিলা জামাতের কয়েকজন কর্মী সেখানে ছিলেন এবং তারা সেটা অপোজ করেছে এবং সেখানকার যারা যে বাড়িগুলোতে তারা গিয়েছেন সেখানেও নাকি তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং তারা বলছে যে প্রচারণার আগে যে প্রচারণা করছে এটা তারা একটা প্রতিবাদ জানিয়েছে এবং বলছে তখন নাকি আপনাদের পক্ষ থেকে সেখানে একটা ঝামেলা সৃষ্টি করা হয়েছে। এই অভিযোগ সত্যতা কি? আপনাদের বক্তব্যটাকে যদি একটু বলেন। হ্যাঁ, সিদ্ধান্তভাবে বলেন, কষ্ট করে বললেন। রাস্তায় তো মহিলা জামাত ছিলেন ভাই, রুমে ছিলেন না, তাদেরকে রাস্তা থেকে ধরে রুমে নিয়ে যাবে আটকানোর জন্য। হ্যাঁ, মহিলাদেরকে। হ্যাঁ, অলরেডি আমরা দেখছি যে তারা রাস্তা ছিলেন, রাস্তা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা দেখবেন অলরেডি বিএনপি সারা দেশে নানা ধরনের সভা সমাবেশ করে যাচ্ছে। আপনারা দেখবেন যে দোয়া অনুষ্ঠানের নামে তারা বড় বড় প্রোগ্রাম করছে, এ ধরনের কার্যক্রম কিন্তু তারা করছে। কিন্তু আমাদের নারী কর্মীরা যখন নারীরা যখন রাস্তায় বের হয়েছে তাদের উপরে তারা মব ক্রিয়েট করার চেষ্টা করছে। আচ্ছা, এটা কি নির্বাচনী প্রচারণার জন্যই তারা বেরিয়েছিলেন? তারা নির্বাচনী প্রচারণা, সাধারণ সামাজিক কার্যক্রমে তারা বেরিয়েছে। আমরা যতটুকু শুনেছি যে আপনাদের যে দাওয়াতি কার্যক্রম থাকে সে একটা কার্যক্রমের অংশ ছিল, এটা কি দাওয়াতি? হ্যাঁ, আমাদের সব ধরনের কার্যক্রম তো থাকে, আমাদের কার্যক্রম চলে। এবং আপনাদের মূলত আহত হয়েছে কতজন, গুরুতর আহত কতজন আছে?